ছাব্বিশের নির্বাচনে আপনারা দেখেছেন বিভিন্ন পেশা থেকে এসে মানুষ কিন্তু এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। তার মধ্যে কিন্তু সাংবাদিকরাও বাদ নেই। 7 সাংবাদিক এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে ছাব্বিশের নির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বিতা করছে। কিন্তু 7 সাংবাদিকের এই যে আমাদের পেশা থেকে দাঁড়িয়েছে, তাদের চৌঠামিয়ে ভোট ভবিষ্যৎ কি হবে আমাদেরও যেমন জানার ইচ্ছা, সংবাদ মাধ্যমের যারা কাজ করছেন তাদেরও যেমন জানার ইচ্ছা, তেমন মানুষেরও আগ্রহ আছে কি হবে। কারণ তাদেরকে রোজ মানুষ টিভি পর্দায় দেখতো, যে তারা বিভিন্ন রকম খবর করতো। তারা এখন ভোট নির্বাচনে তাদের বৈতরণী পার করার আর একদম দোরগোড়ায় তারা রয়েছে। কিন্তু কে কোথায় দাঁড়িয়ে। 7 সাংবাদিকের মধ্যে আপনারা প্রত্যেকেই জানেন, সন্তু পান, মানব গুহ, রুদ্রপ্রসাদ ব্যানার্জি, দেবদীপ পুরোহিত, সুমন কাঞ্জিলাল, কুণাল ঘোষ, ইনারা কিন্তু রয়েছেন। এই মুহূর্তে কি হয় ভোট বৈতরণী তাদের কোন জায়গায় দাঁড়িয়ে, আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী। কথা বলবো স্যারের সাথে। স্যার, এই 7 সাংবাদিক আমাদেরই পেশা থেকে, মানুষের যেমন আগ্রহ রয়েছে, সংবাদ মাধ্যমেরও আগ্রহ রয়েছে যে কি হয়। কারণ এই মনে হয় সব থেকে বেশি সাংবাদিক এই অংশগ্রহণ করছেন নির্বাচনে। এর মধ্যে দেবদীপ পুরোহিত খড়দার থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দেবদীপ পুরোহিত হলো টেলিগ্রাফ পত্রিকায় সাথে দীর্ঘদিন যুক্ত ছিল, আনন্দবাজার গোষ্ঠীর সাংবাদিক ছিলেন তিনি, এবং টেলিগ্রাফ পত্রিকার সাথে যুক্ত ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় খুব স্নেহধন্য কাছের মানুষ। কুণাল ঘোষ তো 2011-র আগের থেকেই তৃণমূলের সাথে যুক্ত, এবং উনি নানা কাগজের মধ্যে আজকাল, প্রতিদিনের মতন পত্রিকা, এবং একই সাথে তিনি কাগজের পাশাপাশি টেলিভিশনেও উনি ছিলেন। চ্যানেল 10 নামে একটি টেলিভিশনে ছিলেন, পোর্টালের সাথেও যুক্ত উনি। এছাড়া তোমার গিয়ে জগন্নাথ চট্টোপাধ্যায় আরেকটা বিশিষ্ট নাম, এটাও আনন্দবাজার গোষ্ঠীর সাংবাদিক, তার এবং আনন্দবাজার পত্রিকার সাথে সম্পর্কিত ছিল, তার করেসপন্ডেন্স ছিলেন। গত নির্বাচনেই তিনি প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিলেন সিউড়ি থেকে, এবারও একই বীরভূমের সিউড়ি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দলের মধ্যেও, বিজেপি দলের মধ্যেও তার একটা বিশেষ স্থান ছিল, স্থান রয়েছে, তার কারণ জেনারেল সেক্রেটারি হিসেবে কাজ করেছেন 4 বছর, ফলে তার প্রভাব প্রতিপত্তিও যথেষ্ট। আর এর বাইরে সুমন কাঞ্জিলাল আলিপুরদুয়ার থেকে গতবার বিজেপির টিকিটে জিতে চোখ মানে জাস্ট উল্টেই উনি তৃণমূলে চলে গিয়েছিলেন। ফলে বিস্ময়কর, সাংবাদিকদের সাধারণত নীতি নৈতিকতা থাকার কথা, সেখানে তার ছিল না। এবারও আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে বাজি রেখেছেন, সুমন কাঞ্জিলালকে। মেইনলি উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায়, দক্ষিণবঙ্গেরও কয়েকটা জায়গাতে উনি লেখালেখি করতেন। এবং সুমন কাঞ্জিলাল, যেটা তোমায় বলার সেটা হলো যে মানে বিজেপির প্রার্থী হয়েই কিন্তু গত নির্বাচনে জয়ী হয়েছিলেন আলিপুরদুয়ার কেন্দ্র থেকে। এবারও আবার তাকে প্রার্থী করা হয়েছে, তবে এবার তিনি গেরুয়া শিবিরের নন, তিনি তৃণমূল শিবিরের প্রার্থী। আর এর বাইরে কুণাল ঘোষকে তো সবাই আমরা জানি যে বেলেঘাটার থেকে উনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। রুদ্রপ্রসাদ ব্যানার্জি, উনি বিজেপির ক্যান্ডিডেট হিসাবে দাঁড়িয়েছেন উলুবেড়িয়া পূর্ব থেকে, তার প্রতিপক্ষে রয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সন্তু পান লড়াই করছেন তারকেশ্বর থেকে, মানে তারকেশ্বর হলো উত্তর তোমার হুগলির তারকেশ্বর। সন্তু খুব বিখ্যাত এই কারণেই হয়েছিল যে উনি রিপাবলিক টিভিতে সাংবাদিকতা করতেন, একটা বিশেষ প্রোগ্রামে পাবলিক অডিয়েন্সকে নিয়ে তিনি কাজ করতেন, পাবলিককে নিয়ে হচ্ছেটা কি, এবং উনি অ্যারেস্ট হয়েছিলেন। সন্দেশখালীর ইস্যুতে উনি অ্যারেস্ট হন, জেল হয়, এবং তার হয়ে সমাজের সব ধরনের মানুষ গর্জে উঠেছিল। আবার একইভাবে মানব গুহ, ইনি বিজেপির প্রার্থী হিসাবে মেমরিতে লড়াইয়ে নেমেছেন। মানব গুহ, তার বিরুদ্ধেও যেহেতু তিনি শাসক বিরোধী ভিডিও করতেন, ইউটিউবার ছিলেন, ফলে তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন, পুলিশ প্রশাসন নির্যাতন নামিয়ে এনেছিল। সমস্ত স্তরের সমাজের মানুষ ছ্যাঁছ্যাঁ করেছিল, 21 দিনের জেলও হয়েছিল। ফলে এর মধ্যে 2 শ্রেণীর সাংবাদিক আমি পাচ্ছি। এক শ্রেণীর সাংবাদিক তৃণমূল বা শাসক দলের হয়ে কথা বলেছে, তার জন্য টিকিট পেয়েছে, আর আরেক দল হলো বিজেপির হয়ে কথা বলেছে, তাই টিকিট পেয়েছে। মানে এরা দুজন, এই দুটো দলই কিন্তু কেউ সাংবাদিকতা করেনি, খুব অনেস্টলি স্পিকিং।
না কুণাল ঘোষ সাংবাদিকতা করেছে, না দেবদীপ পুরোহিত সাংবাদিকতা করেছে, না সুমন কাঞ্জিলাল সাংবাদিকতা করেছে, না রুদ্রপ্রসাদ ব্যানার্জি সাংবাদিকতা করেছে, না সন্তু পান সাংবাদিকতা করেছে, না জগন্নাথ চট্টোপাধ্যায় সাংবাদিকতা করেছেন, না মানব গুহ সাংবাদিকতা করেছেন। কারণ সাংবাদিক যদি হয় তাহলে তার পক্ষে কোনো রাজনৈতিক দলের অবস্থান নিয়ে লিখে বা বলে কাছাকাছি হওয়ার কোনো সুযোগ নেই। এরা প্রত্যেকেই নিজের নিজের পেশাকে ব্যবহার করেছে পলিটিক্যাল কেরিয়ার তৈরি করার জন্য, এবং শেষ পর্যন্ত পলিটিক্যাল কেরিয়ার তৈরি করে তারা দলের টিকিট পেয়েছে এবং প্রতিদ্বন্দ্বিতা করেছে। ধরো মমতা যদি কুণাল ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে যদি না গলা ফাটাতেন, না লিখতেন, তাহলে কি কুণাল ঘোষকে মমতা বন্দ্যোপাধ্যায় টিকিট দিত যে ভাই তুমি বিশিষ্ট সাংবাদিক তাই তোমাকে টিকিট দিচ্ছি? একেবারেই নয়। পরিবর্তনের সময় তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে গলা ফাটিয়েছেন। দিদি, হ্যাঁ। আবার একইভাবে তুমি যদি লক্ষ্য করো যে দেবদীপ পুরোহিত সবসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে থাকতেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়ার সঙ্গী, টেলিগ্রাফে তার আর্টিকেল বেরোতো মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ নিয়ে। ফলে দেবদীপ পুরোহিত যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে কথা না বলতেন পেশার জায়গা থেকে, তাহলে কি সত্যি তিনি টিকিট পেতেন? আরো তো সাংবাদিক আছে, পেলেন না তো। দেবদীপ কেন পেলেন? সুমন কাঞ্জিলাল তিনি মানে অবস্থান বুঝে বিজেপির টিকিট নিয়েছিলেন, তারপরে আবার তৃণমূলের শিবিরে জয়েন করেন, তৃণমূল শিবিরের হয়ে কাজ করেছেন, তাই রং পাল্টে তিনি আবার টিকিট নিয়েছেন। ফলে এরা সন্তু পালও ধরো, সন্তু পানও কিন্তু বিজেপির হয়েই গলা ফাটিয়েছে। মানব গুহ কিন্তু বিজেপির হয়েই একমাত্র দিনের পর দিন তিনি প্রতিবেদন তৈরি করেছেন, ভিডিও তৈরি করেছেন। ফলে এই সাংবাদিকরা কিন্তু পেশাগত জায়গাতে নিজেদেরকে কম্প্রোমাইজ করে টিকিট নিয়েছে। কেউ তৃণমূলের টিকিট নিয়েছে, তো কেউ বিজেপির টিকিট নিয়েছে। ফলে এরা আদতেও কোনো সাংবাদিক কিনা এই প্রশ্নটা কিন্তু যে কোনো মানে অ্যানালিসিসের মধ্যে আসবে। এইবার তুমি যে জায়গাটা জানতে চাইছো যে এই সকল সাংবাদিক যারা এরা এদের রাজনৈতিক অবস্থান কোথায় কি আছে, আমি প্রথমেই বলবো কুণাল ঘোষকে নিয়ে, কারণ কুণাল ঘোষের প্রতি লোকের আগ্রহ আছে। কুণাল ঘোষের প্রতি আগ্রহ তিনটে কারণে আছে। একটা হলো যে সারদা ইস্যুতে ওনার জেল হয়েছিল, দীর্ঘদিন জেলে ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে সারদার বেনিফিশিয়ারি বলেছিলেন, কিন্তু তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ছাড়েননি, তাকে গুরুত্বপূর্ণ পদ দিয়েছেন, মুখপাত্রের পদ তিনি বারবার কখনো কখনো অভিমানে ছেড়েছেন, আবার মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ফিরিয়ে এনেছেন। অনেকেই বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন কোনো দুর্বলতা আছে যে কুণাল ঘোষকে ছাড়তে পারেন না। এমন কিছু জাদুমন্ত্র কুণালের কাছে আছে যে মমতা বন্দ্যোপাধ্যায় চাইলেও কুণাল ঘোষ যা অনেক কিছু বলে ছেড়ে দিতে পারেন না। এহেন কুণাল ঘোষকে আনার পেছনে যে রাজনৈতিক কৌশল আমার মনে হয় যে বাইরের শুভেন্দু অধিকারীকে কুণাল যে ভাষায় মোকাবিলা করে বা বিজেপি নেতাদের যে ভাষায় মোকাবিলা করে, সেটা কিন্তু তৃণমূলের যে রাজনীতি তার সাথে খুব মানানসই। অ্যাগ্রেসিভলি ব্যক্তিগতভাবে বিরোধী দলের নেতা, বিরোধী দলের বিভিন্ন নেতাদেরকে যেভাবে তিনি আক্রমণ করেন, সেটা তৃণমূলের রাজনীতির পক্ষে সহায়ক। মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার ভেতরে এমনই একজন নেতাকে চান যিনি শুভেন্দু অধিকারীর মতন কোনো বিরোধী দলের নেতাকে আটকাতে পারবেন। অর্থাৎ কৌশলটা কি, যে হাউসের বাইরে যেমন তোমাদের আক্রমণ করাই, দেখবে এক কিছুদিন আগে একটা সবাই বলেছিল কুণালকে নামিয়ে দিব। তাহলে কুণাল যদি বিধানসভার ভেতরে থাকে, তাহলে কুণাল যেভাবে বিরোধীদের উপর আক্রমণ করবে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে স্বস্তিদায়ক হবে যদি তিনি শাসন ক্ষমতায় থাকেন, শাসন ক্ষমতায় থাকেন। ফলে এই অঙ্কে কুণালকে করা, দেখো এমন একটা সিটে কুণালকে এনেছে যেটা সবচেয়ে কলকাতার মধ্যে একটা ওয়ান অফ দ্য সেফেস্ট সিট ফর টিএমসি, এবং এমন একটা কেন্দ্রে এনেছে যেখানে বিজেপির মধ্যে কলহ আছে, যেখানে অভিজিৎ ঘোষের মৃত্যুকে কেন্দ্র করে, অভিজিৎ সরকারের মৃত্যুকে কেন্দ্র করে তার মানে, এবং যারা প্রার্থী হতে চেয়েছিল তারা পায়নি, যাকে প্রার্থী করা হয়েছে তারা সেই অঞ্চলের কিনা, তার গ্রহণযোগ্যতা সেইভাবে নেই। ফলে বিজেপি কিন্তু ওখানে কোণঠাসা তার প্রার্থী নিয়েই। আর অন্যদিকে বামেদের 10-12% ভোট আছে, সেই দিয়ে তো আর বামেরা জিততে পারবে না। ফলে কুণালের লড়াইটা কিন্তু কুণালের সাথেই, কুণালের লড়াই এক ধরনের প্লেবিসাইড না, কুণালের লড়াইটা প্লেবিসাইড আমি বলছি এই কারণে, যদি খুব বড় ব্যবধানে কলকাতার যে 11টা সিট আছে তার মধ্যে বড় ব্যবধানে যদি জিততে পারে, তাহলে কুণাল বলতে পারবে যে দেখো
আমি সিকান্দার। মানে এই মানে বেলেঘাটাতে মনে রাখবে একটা দীর্ঘ সময় ধরে পরেশ পাল জয়ী হতেন এবং মানে না রাজু নস্কর টস্কর এদের নাম শুনেছো, যে এদের একটা প্রভাবেই ভোটটা হতো। বেলেঘাটাতে খুব শান্তিপূর্ণ ভোট হয় না, বেলেঘাটাতে ভোট লুট হয়, সেটা বাম আমলেও হয়। কুণাল আমাকে বলতে পারে যে দাদা ভুলে গেলেন বাম আমলে, হ্যাঁ বাম আমলেও একইভাবে কায়দায় ভোট হতো, তৃণমূলও একই কায়দায় ভোট করে। আমার কাছে পরীক্ষা হলো যে কুণাল একজন সাংবাদিক বলেন, তিনি কি সত্যি নিরপেক্ষভাবে ভোটটা করাবেন, নাকি এক্স ওয়াই জেড যারা ভোট করায় তাদেরকে দিয়ে ভোট করাবেন। দ্বিতীয় সেটা হলো কুণালের পরীক্ষা কুণালের সাথেই। ফলে ইয়েস কুণাল নো কুণালের ভোট হচ্ছে। ইয়েস কুণাল কত পার্সেন্ট ভোট পেয়ে যেতে, সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। যদি 50%-এর কম ভোট পেয়ে যেতে, তাহলে কিন্তু এটা কুণালের জন্য এক ধরনের হারই হবে। ফলে ইয়েস মানে এটা কুণালের বিরুদ্ধে একটা প্লেবিসাইড হচ্ছে যে ইয়েস কুণাল না নো কুণাল। ইয়েস কুণাল না নো কুণালের মধ্যে যে নো কুণাল বেশি পড়ে, কুণাল জিতলো কিন্তু কুণালের পার্সেন্টেজ অফ ভোট কম হলো, তাহলে কিন্তু ওটা কুণালের এক ধরনের পরাজয়ই হবে। ফলে কুণালের লড়াই কুণালের সাথে, এটা তোমাকে প্রথমেই বলতে পারি। এখানে না বিজেপি লড়াইয়ের মধ্যে আছে, না সিপিএম লড়াইয়ের মধ্যে আছে। বিজেপি লড়াই ছেড়ে দিল কেন? যে কুণাল এতবার করে আক্রমণ করে বিভিন্ন নেতাদের নাম ধরে বাপ মা তুলে সমস্ত ক্ষেত্রে ব্যক্তিগত, তাহলে বিজেপি সেইখানে একটা হেভি ওয়েট ক্যান্ডিডেট তো তাদের কাছে অপশন তো অনেক ছিল, কিন্তু কেন ছেড়ে দিল? বিজেপি দেখো ভালো দল নয় না। আমি যে বারবার তোমার চ্যানেলে বলি যে বিজেপি আগাতে জল দেয়, গোড়া শুকিয়ে যায়। দলটা বিজেপি দলটাকে আমি বুঝতেই পারি না, আমি ফ্র্যাঙ্কলি স্পিকিং। তাপস রায়কে মানিকতলা পাঠালো, কিন্তু কুণালের সঙ্গে তাহলে তাপস রায় ভার্সেস কুণাল হলে জোরদার লড়াই হতো সেটা না? নয়, ধরো একটা একটা সত্যি ওখানকার লোকাল লেভেলে জোরদার একটা ক্যান্ডিডেটকে তো দিতে পারতো, বিশ্বজিৎকেই দিতে পারতো। যে কোনো ভিকটিম, আজকে তুমি অভয়ের মাকে দিলে, তাহলে এখানে অভয়ের মার থেকে কম অংশ নয়। বিশ্বজিতের আহ, দাদা অভিজিৎ পার্টির জন্য খুন হয়েছে, তার বিশ্বজিৎকে তোমরা ক্যান্ডিডেট করতে পারলে না, বিশ্বজিৎকে ক্যান্ডিডেট করতে পারলে না। তাহলে তো অন্তত ওকে ইমোশনালি বিশ্বজিৎ মানুষের কাছে গিয়ে বলতে পারতো আমার দাদার বিচার চাই, আমার আমার ভাইয়ের বিচার চাই। তাহলে আমার প্রশ্নটা হচ্ছে যে কিসের বিনিময়ে ওই প্রার্থীকে টিকিট দেওয়া হয়েছে, কিসের বিনিময়ে প্রার্থীকে টিকিট দেওয়া হয়েছে। এইবার দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ সাংবাদিকের কথা বলবো, তার নাম হলো দেবদীপ পুরোহিত। দেখো দেবদীপ ওখানকার মানে একটা লেগেসি আছে, কারণ ওর ওখানে বড় হয়ে ওঠা খড়দাতে। খড়দার যিনি চেয়ারপারসন ছিলেন, মানে এক কাজল মানে গত নির্বাচনে জয়ী হয়েছিলেন, পরে করোনাতে তার মৃত্যু হয়। ফলে ওই কাজল বাবুর সাথে, মানে খড়দার পুরসভার যিনি চেয়ারম্যান বিধায়ক হয়েছিলেন, তার সাথে কিন্তু দেবদীতের একটা ব্যক্তিগত সখ্যতা ছিল। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে, তিনি লেখালেখি করে কিন্তু তিনি মমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আসেন। এবং এই খড়দা কেন্দ্রে কিন্তু আমি তোমায় বলছি, গত নির্বাচনে যখন মেন নির্বাচনটা হয় 28,000 ভোটে জয়ী হয়েছিল, 28,140 ভোটে কাজলবাবু জয়ী হয়েছিলেন। আর পরে কিন্তু লোকসভা নির্বাচনের ব্যবধান কমে 10,972 ভোট। কিন্তু তারপরেও আমি বলবো খড়দাতে কিন্তু আমি দেবজিৎ পুরোহিতকে আগিয়ে রাখবো। ভোটের মার্জিন কি হবে সেটা আমি বলতে পারবো না, তার কারণটা হলো বিজেপির কোনো সংগঠন সেই অর্থে নেই খড়দাতে। ডেফিনেটলি ভালো, এবং হাওয়া যদি থাকে সেখানে পরিবর্তন আসবে না আমি এটা বলছি না, কিন্তু সাংগঠনিক জায়গা থেকে যদি বলো, তাহলে খড়দাতে কিন্তু অবশ্যই তৃণমূল কংগ্রেস সাংগঠনিক জায়গা থেকে অনেক এগিয়ে। যদি খুব বড় ধরনের হাওয়া আসে তাতে পরিবর্তন হতেই পারে, কিন্তু আহ, যে সাংগঠনিক শক্তির উপর ভিত্তি করে খড়দাতে নির্বাচনটা হয়, সেখানে কিন্তু কয়েক কদম বিজেপি পিছিয়ে আছে, অন্তত আমার এস্টিমেটে। আমি সুমন কাঞ্জিলাল নিয়ে বলতে পারি যে এবার সুমনের কিন্তু পরাজয় নিশ্চিত, অর্থাৎ পদ্ম ফুলে জিতেছিল, জোড়া ফুলে হার নিশ্চিত। অর্থাৎ আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্রে সুমন, ওখানেও কিন্তু বিজেপির স্বস্তিতে নেই, কারণ বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব আছে, প্রার্থী নিয়ে ক্ষোভ বিক্ষোভ হয়েছে। কিন্তু তারপরেও গতবার যে ভোটে জিতেছিল, অর্থাৎ সৌরভ চক্রবর্তীকে সুমন কাঞ্জিলাল হারিয়েছিল। সৌরভ চক্রবর্তী হলো তৃণমূলের প্রার্থী ছিলেন, এবার তাকে পাত্তা দেয়নি দল। সৌরভ চক্রবর্তীকে হারিয়েছিলেন যে ভোটে, তার থেকে কিন্তু লোকসভা নির্বাচনে মার্জিন বেড়েছে। এবার এক্সপেক্ট করা হচ্ছে যে আলিপুরদুয়ার কেন্দ্রে
সুমন কাঞ্জিলাল খুব বড় ব্যবধানে পরাজিত হবেন বিজেপি প্রার্থীর কাছে। আমরা রুদ্রপ্রসাদ ব্যানার্জি নিয়ে একটু কথা বলতে চাই, কারণ কেন্দ্রটা হলো উলুবেড়িয়া পূর্ব কেন্দ্র। দেখো, উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রে মানে বিজেপি সেই অর্থে তো কোনো খুব বড় কোনো প্রভাব নেই। হ্যাঁ, মানে শ্যামপুর তো আছে, শ্যামপুরে। হ্যাঁ, ফলে মানে এখানে প্রার্থী কতটুকু লড়াই দেয়, অর্থাৎ বিজেপির প্রার্থী রুদ্রপ্রসাদ ব্যানার্জি কতটুকু লড়াই দেয় সেটাই দেখার। ব্যবধান কমিয়ে তিনি যদি খুব ক্লোজ লড়াই দেন বা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে কোনো অঘটন ঘটিয়ে দিতে পারেন, সেটা তো আলাদা ব্যাপার। কিন্তু লড়াই আমি তোমায় বলতে পারি যে ক্লোজ একটা লড়াই দিলে সেটাই বিজেপির পক্ষে ইতিবাচক, এটা আমি বলতে পারি। সন্তু পান নিয়ে আমি তোমায় বলতে চাই, কনস্টিটিউয়েন্সি রেডি পরিবর্তনের জন্য। অর্থাৎ হুগলির তারকেশ্বর এমন একটা বিধানসভা কেন্দ্র যেখানে কিন্তু 7-8 হাজার মার্জিন আছে, কিন্তু সন্তু পানের বিরুদ্ধে এমন একজন ক্যান্ডিডেট আছে যিনি কিন্তু ভয় ভীতি, তার বিরুদ্ধে অভিযোগ ভয় ভীতি সন্ত্রাসের মধ্য দিয়ে নির্বাচনটা করান এবং মানুষকে কিন্তু চেপে রাখেন। এখন এইখানে নিরাপত্তাটা হলো প্রধান। ইতিমধ্যেই সন্তু পান একাধিকবার অ্যাটাক হয়ে গেছে। সন্তু পানের যারা কর্মী সমর্থক তাদেরকে সন্তু পানের কাছে ঘুরতে দেয় না, গাড়ি ভেঙে দিচ্ছে। সন্তু পানের এলাকায় যদি নিরাপত্তা না থাকে তাহলে দেখো সন্তু পানের পক্ষে জয় খুব কঠিন। কিন্তু সন্তু পানের ওখানে যদি নিরাপত্তা দিতে পারে, ইলেকশন কমিশন যদি ব্যবস্থা নিতে পারে, দল কিন্তু সন্তু পানকে তেমন গুরুত্ব দিচ্ছে না। তোমাকে আমি পরিষ্কার করে বলছি, সন্তু পান দিনের পর দিন দলকে জানাচ্ছে এখানে ভয় সন্ত্রাস, থানা পুলিশ নিয়েও তার আপত্তির জায়গায় বলছেন। সন্তু পান খুবই অসন্তুষ্ট প্রকাশ করছেন, দলকে প্রতিনিয়ত অবগত করছেন, কিন্তু কোনো একটা জায়গায় দল নড়ছে না। মানে রামেন্দ্রর সাথে কি দলের কোনো একটা অংশের সম্পর্ক আছে, মানে তার প্রতিপক্ষে প্রার্থী, এই অভিযোগটা আসছে। কেউ কেউ হ্যাঁ, তাহলে কি সত্যি আছে কি, মানে এই রকম অভিযোগও কিন্তু আসছে তোমায় বলছি। মানে ফলে এগুলো মানে কতটুকু সত্যি কতটুকু মিথ্যা আমি বলতে পারবো না, কিন্তু একটা সিরিয়াস অভিযোগ আসছে যে তার প্রতিদ্বন্দ্বী যে প্রার্থী, সেই প্রার্থী যে ধরনের ভয় ভীতি সন্তুষ্ট করে রেখেছে, যে অভিযোগটা আসছে সেইটা দলকে সন্তু পান বারবার জানাচ্ছে, দলের নেতাদেরকে জানাচ্ছেন, কোনো নেতাই তাকে পাত্তা দিচ্ছে না। কেন পাত্তা দিচ্ছে না, কি জন্য পাত্তা দিচ্ছে না? জেলার না, রাজ্যের না, তাহলে সন্তু পানকে কেন, সেটা বলতে পারবো না। ধরো প্রধানমন্ত্রীর সভা তারকেশ্বরে না হয়ে কেন হরিপালে হচ্ছে, এরকম অসংখ্য ইস্যু আছে। তাই এখন এই প্রশ্নগুলো আছে, কিন্তু তারপর আমি তোমায় বলবো তারকেশ্বরের মানুষ কিন্তু তৈরি হয়ে আছে। আমি তোমায় বলছি তৈরি, মানে যদি নিরাপত্তা ভোটের দিন দিয়ে দিতে পারে সন্তু পান জয়ী হবে। দেখো, মানব গ্রহ নির্বাচনের লড়াইয়ের মধ্যে নেই, আমি তোমাকে খোলাখুলি বলছি। মানব গ্রহ আমার প্রতি অসন্তুষ্ট হতে পারেন, কিন্তু ফলাফলের দিন মিলিয়ে নেবেন। মানব গ্রহ মেমারিতে শহরে জিতবেন, শহরের বেশিরভাগ মানুষ মানব গ্রহকে সমর্থন করবে, বেশিরভাগ মানুষ বিজেপিকে সমর্থন করবে। কিন্তু গ্রামাঞ্চলের যে পরিস্থিতি আমি দেখেছি, সেখানে বিজেপি থেকে তৃণমূলের দাবদাবাদি অনেক বেশি, এবং গ্রামীণ ভোটটাই হলো মূল ভোট। ফলে মেমারির গ্রামীণ ভোট দিয়েই কিন্তু ভোটের জায়গাতেই মানব গ্রহ পিছিয়ে আছে। তোমাকে এটা স্পষ্ট করে অন্তত আমার এস্টিমেট আমি বলছি। আমি জগন্নাথ চট্টোপাধ্যায় একজন ব্যক্তি যার নির্বাচনী ফলাফলটা আমি পরীক্ষাগারে রাখবো। কেন রাখবো এক্স্যাক্ট তাই। তার কারণটা হলো গত লোকসভা বিধানসভা নির্বাচন 2021-এ জগন্নাথ আনন্দবাজারের ও কিন্তু গুরুত্বপূর্ণ করেসপন্ডেন্ট হিসেবে বেশ মানে 1.5 লাখ 2 লাখ টাকার উপরে মনে হয় মাইনা ছিল। ওইরকম একটা চাকরি ছেড়ে দিয়ে, আনন্দবাজার কাগজটা ছেড়ে দিয়ে ও বিজেপিতে জয়েন করলো এবং বিজেপির প্রার্থী হলো সিউড়ি থেকে। এইবার সিউড়িতে কিন্তু হেরে গেল, 7,320 ভোটে হেরে গেল মাত্র। হেরে যাওয়ার পেছনে দুটো কারণ ছিল। একটা হলো তোমার করোনা পরিস্থিতিতে ভোট হয়েছিল, ফলে সিউড়ি শহরাঞ্চলের মানুষরা অংশ নেয়নি তেমন করে, অনেকেই ভোট দিতে যায়নি। আরেকটা হলো ওর এলাকাতে কিছু আদিবাসী এলাকা আছে যেখানে ভোটের কয়েকদিন আগের থেকেই মানে মহোৎসব চালু করে দিয়েছিল তৃণমূল কংগ্রেস। তাদের খাওয়া দাওয়া পিনা আর কিছু বললাম না, মানে যে ধরনের মহোৎসব তৈরি করে দিয়েছিল, সেখানে কিন্তু আদিবাসী ভোটটা পুরো
তৃণমূল মানে লাইন দিয়ে ভোটের বাক্সে ঢুকিয়েছে। এবং আশ্চর্য হলেও সত্যি যে 2024 সালের নির্বাচনে কিন্তু এই ভোটটা আরো বাড়ে, অর্থাৎ লোকসভাতে কিন্তু ব্যবধান 7,000 থেকে বেড়ে 12,000 হয়। ভেরি ইন্টারেস্টিং, তুমি দেখো। অথচ জগন্নাথ চট্টোপাধ্যায় এই সিউড়ি কেন্দ্রে হারার পরে এক মানে একদিনের জন্য কিন্তু ডিসকানেক্ট ছিলেন না। তিনি গত 5 বছর ধরে মানে পার্টির সাথে তো যুক্ত ছিল, সিউড়ির ছোট বড় মেজো ডেভেলপমেন্টের নানা কাজ যেগুলো কেন্দ্রের সরকারের তরফ থেকে সম্ভব, যেমন ধরো রেলের কোচ ঢুকিয়ে দেওয়া, সিউড়িতে স্টপেজ করা, ডবল লাইনের কাজ করানো, মানে মানুষের সাথে সত্যি লেগেছিল। এইবার দেখার যে জগন্নাথ চট্টোপাধ্যায় এবং ক্ষেত্র সমীক্ষা অনুসারে জগন্নাথ চট্টোপাধ্যায় এগিয়ে আছে। তা এখন দেখার যে এই কেন্দ্রে যদি জগন্নাথ চট্টোপাধ্যায় না জিততে পারেন, মানে পরাজিত হন, তাহলে বুঝতে হবে বিজেপি রাজনীতির মধ্যেই কিছু সমস্যা আছে। মানে বিশেষ করে পশ্চিমবাংলার মাটিতে বিজেপি ক্ষমতা দখল করতে পারছে না কেন, জগন্নাথ চট্টোপাধ্যায় জয় পরাজয়ের মধ্য দিয়ে কিন্তু ধরা পড়বে। অর্থাৎ জগন্নাথ যদি কোনো কারণে হারার কথা নয়, যদি হারে, তাহলে বুঝতে হবে যে বিজেপির পলিটিক্সের মধ্যে কিছু সমস্যা আছে। বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের কনটেক্সটে যদি দেখি, তাহলে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে বিজেপির রাজনীতির মধ্যে সমস্যার জন্য জগন্নাথকে হারতে হলো। তাহলে কি দাঁড়ালো? 7জন সাংবাদিকের ভবিষ্যৎ কি দাঁড়ালো? যতটুকু মানে পরিষ্কার বুঝতে পারলাম, এই 7জনের মধ্যে তৃণমূলের হয়ে দাঁড়িয়েছে 3জন, কুণাল ঘোষ, সুমন কাঞ্জিলাল আর দেবদীপ পুরোহিত। এই 3জনের মধ্যে 2জন জিতবে। তৃণমূলের 3 ক্যান্ডিডেট সাংবাদিক আছে, তার মধ্যে দেবদীপ পুরোহিত এর জয়ের সম্ভাবনা ক্লোজ হলেও যেটা সম্ভাবনা থাকছে, আর কুণাল ঘোষের তো অবশ্যই আছে। দ্বিতীয় যেটা, সেটা হলো যে 4জন যে বিজেপির হয়ে নামছে, এই 4জনের মধ্যে খুব পরিষ্কার করে বলে জগন্নাথ চট্টোপাধ্যায়ের জন্যই আমি ইতিবাচক জায়গা দেখতে পাচ্ছি স্পষ্ট। আর সন্তুর হলো নিরাপত্তার উপর। জগন্নাথের নিরাপত্তার ব্যাপার নেই। জগন্নাথ কনস্টিটিউয়েন্সিটা সাজিয়ে নিয়েছে, নিরাপত্তা জায়গা তৈরি করে নিয়েছে, বুথ লেভেলের কমিটি ভালো করে তৈরি করতে পেরেছে, যেটা সন্তু পারেনি। ফলে সন্তুর ক্ষেত্রে হলো যে সেন্ট্রাল ফোর্স ঠিক মতন কাজ করছে কিনা, নিরাপত্তা দিতে পারছে কিনা, মানুষ নির্ভয়ে ভোট দিতে পারছে কিনা। মানুষ ভোট দিলে সন্তু জিতবে, মানুষ যদি ভোট না দিতে পারে সন্তু হারবে। আর জগন্নাথের ক্ষেত্রে আমার দেখার যে দলকে, ওই সিউড়িবাসী দলকে সমর্থন করছে কিনা। তার কারণটা হলো মানে আমি আবারও বলছি যে জগন্নাথ যেভাবে কনস্টিটিউয়েন্সিটা সাজিয়েছে, সিউড়িটা সাজিয়েছে, বুথ লেভেল অর্গানাইজেশন তৈরি করেছে, পার্টি অর্গানাইজেশন তৈরি করেছে, যেভাবে প্রচার করেছে, সব ওর পক্ষে আছে। শুধু দেখার মানুষ বিজেপি রাজনীতিকে যদি পছন্দ করে, তাহলে জগন্নাথ বড় ব্যবধানে জিতবে। আর যদি বিজেপি রাজনীতিকে পছন্দ মানুষ না করে, তাহলে জগন্নাথ এর যাত্রা, বিধানসভা যাত্রা অধরাই থাকবে।